আমি ডাক্তার পঙ্কজ আপনাদের মাঝে প্রতিদিনের মতো একটি নতুন স্বাস্থ্য বার্তা নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকল ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আমাদের টপিকসটি হলো এন্টারিক ফিভার বা টাইফয়েড জ্বর। টাইফয়েড অথবা এন্টারিক ফিভার। টাইফয়েড কি? টাইফয়েড হলো এক ধরনের সংক্রমণ যেটা সালমোনেলা টাইফি এবং সালমোনেলা প্যারাটাইফি এই দুই ধরনের জীবাণু দ্বারা হয়ে থাকে। সালমোনেলা টাইফি দ্বারা যদি সংক্রমণটা হয় তাকে বলে টাইফয়েড, আর সালমোনেলা প্যারাটাইফি দ্বারা যদি এই রোগটা হয় তাকে বলা হয় প্যারাটাইফয়েড। কি করে এই রোগটা হয়? সংক্রমণটা হয় কিভাবে? টাইফয়েড জ্বর হয় কিভাবে? কেন হয়? আমরা জানি যে টাইফয়েড হলো একটি পানিবাহিত রোগ, অর্থাৎ কোনো খাবার অথবা পানি টাইফয়েডের জীবাণু দ্বারা যদি সংক্রমিত থাকে এবং সেই খাবার অথবা পানি আমরা যদি খেয়ে থাকি তাহলে টাইফয়েড জ্বর হয়ে থাকে। সাধারণত দেখা যায় যে সংক্রমণটা এমনভাবে হতে হবে যাতে জীবাণু 1,00,000-এর উপরে হয়। জীবাণু 1,00,000-এর নিচে হলে, ওই খাবারের ভিতরে যদি জীবাণু 1,00,000-এর নিচে হয় তাহলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা কম থাকে। জীবাণু যদি ওই খাবারের ভিতরে 1,00,000-এর বেশি হয়ে থাকে, 1,00,000 বা তার অধিক, তাহলে সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুব বেশি। জীবাণু ঢোকার পর থেকে এর ইনকিউবেশন পিরিয়ডটা হলো 10 থেকে 14 দিন। জীবাণু ঢোকার পর থেকে 10 থেকে 14 দিনের ভিতরে রোগী এই রোগে আক্রান্ত হতে পারে। এটা কিভাবে ছড়ায়? যেহেতু আমরা জানলাম যে এই জীবাণুটা খাবারে সংক্রমিত করে থাকে, সেহেতু আমরা যদি রাস্তার পাশের খাবার খেয়ে থাকি, ফুচকা, চটপটি বা এ ধরনের খাবার, সে সকল খাবারে যে পানি ব্যবহার করে সে পানিগুলি হয়তো সংক্রমিত থাকে। তার মাধ্যমে পানিবাহিত রোগগুলি, বিশেষ করে জন্ডিস, টাইফয়েড, এগুলি ছড়াতে পারে। আবার কখনো কখনো আমরা কিছু কিছু খাবার খেয়ে থাকি যার ভিতরে আমরা বরফ মিশিয়ে খাই। গরমের দিনে বরফ মিশিয়ে খাই। ওই বরফ কোন জায়গা থেকে তৈরি করেছে, কোনো পিওর পানি থেকে তৈরি করেছে কিনা এটা আমাদের কারো জানা নেই। সেই বরফটা যদি কোনো নদীর পানি অথবা অন্য জীবাণু সংক্রমিত এরকম পানি দিয়ে ব্যবহার করে এবং তা আমরা খাই, সেখানেও টাইফয়েডে আমরা আক্রান্ত হয়ে যেতে পারি। কাজেই আমরা জানলাম যেটা কিভাবে ছড়ায়। এরকম হলে উপসর্গ কী? এরকম হলে জ্বর হয়, প্রথমেই জ্বর হয়। জ্বরের নেচারটা কি? আমরা বলি স্টেপ ল্যাডার প্যাটার্ন। একটা মই যদি দিয়ে দেওয়া হয়, সেই মইর যে ধাপগুলি স্টেপ করে উপরে ওঠে, এই মইর ধাপের মধ্যে স্টেপ ল্যাডার প্যাটার্ন। প্রথম 3-4 দিন অনেক বাড়ে, 104 হতে পারে জ্বর, অনেক বাড়ে, তারপর একটা স্টেবল পর্যায়ে পৌঁছে, কিন্তু জ্বর একেবারে কখনো ছেড়ে যায় না জ্বর। তারপর হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। কি? রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া আমরা জানি যে জ্বর হলে সাধারণত পালস অনেক বেড়ে যায়, হার্ট রেট বা পালস অনেক বেড়ে যায় জ্বর হলে। কিন্তু টাইফয়েড জ্বরের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হলো যে পালস বাড়ে, কিন্তু অতটা বাড়ে না, একটু কম বাড়ে। জ্বর হলে যতটা বাড়ার কথা ততটা বাড়ে না, যেটাকে বলা হয় রিলেটিভ ব্র্যাডিকার্ডিয়া। টাইফয়েড পানিবাহিত রোগ হয়, কিছু পেটের ঝামেলা হয়, রোগীর বমি হতে পারে, কখনো ডায়রিয়া হয়, কখনো কনস্টিপেশন হয়। আর টাইফয়েডের কারণে প্রচণ্ড রকমের মাথা ব্যথা হতে পারে। রোগীর আরও নানা ধরনের সিমটম এখানে দেখা দেয় উপসর্গ অনুসারে, এবং ইনভলভমেন্ট, কমপ্লিকেশন এগুলি অনুসারে উপসর্গগুলি
এসে থাকে। কাদের বেশি হয়? ইমিউনোসাপ্রেসড রোগী যারা, ইমিউনোসাপ্রেসড অর্থাৎ একটা জীবাণু ঢুকলে তো প্রতিরোধ ব্যবস্থা আমাদের শরীরে থাকে, সে প্রতিরোধ ব্যবস্থা যদি দুর্বল হয়ে থাকে তাহলে তাদের এই রোগটা বেশি হয়ে থাকে। যেমন বাচ্চাদের বেলায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, তারা বেশি আক্রান্ত হয়ে থাকে। বড়দের বেলায় যারা বিভিন্ন ধরনের অটোইমিউন ডিজিজে ভোগে, অটোইমিউন ডিজিজ যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, ইমিউনিটি কম থাকে, অথবা এইচআইভি এইডস রোগে আক্রান্ত, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে, এ সকল মানুষ, এছাড়া একটা সাধারণ সুস্থ মানুষও আক্রান্ত কখনো কখনো যদি জীবাণুর সংখ্যা অনেক বেশি হয়ে থাকে হতে পারে। এটা ডায়াগনোসিস কি? এটা টাইফয়েড জ্বরের ডায়াগনোসিস হলো প্রথমে আমরা সিমটম দেখব, সাইন দেখব, তারপর কিছু ইনভেস্টিগেশন করব। ইনভেস্টিগেশনের ভিতরে আমরা প্রথমেই করে থাকি ফার্স্ট উইকে এটা ডায়াগনোসিস করা যায় যদি টাইফয়েড জ্বর হয়ে থাকে। সেটা হলো কালচার, ব্লাড কালচারের মাধ্যমে এটা স্পেসিফিকভাবে ডায়াগনোসিস করা যায়। আমরা সিবিসি দেখি, এখানে কিছু পরিবর্তন পাই। ফার্স্ট উইকে কখনো কখনো ব্লাড কালচার, স্টুল কালচার করলেও এটা ডায়াগনোসিস করা যায়। সেকেন্ড উইকে আমরা একটা নন স্পেসিফিক টেস্ট করে থাকি, যেটাকে ভিটাল টেস্ট বলা হয়ে থাকে। নন স্পেসিফিক টেস্টটা একেবারে কনফার্ম ডায়াগনোসিস না, বাট কখনো কখনো এটা করা হয়ে থাকে এবং এর মাধ্যমেও ডায়াগনোসিস করা যায়। সাধারণত এর চিকিৎসা কী হওয়া উচিত বা চিকিৎসাটা কী? যেহেতু এটা ব্যাকটেরিয়া, সালমোনেলা একটা ব্যাকটেরিয়া, সেহেতু এর চিকিৎসা হলো অ্যান্টিবায়োটিক। আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে এ রোগের চিকিৎসা করে থাকি। এ রোগে পর্যাপ্ত পরিমাণে তরল খাবার খেতে হয়, যেহেতু জ্বর প্রচুর পরিমাণে তরল খাবার খেতে হয়, হাইড্রেশনটা মেনটেন করতে হয়। যদি মুখে খেতে না পারে হসপিটালে ভর্তি করে আইভি স্যালাইন দিতে হয়। কী ধরনের অ্যান্টিবায়োটিক দিতে হবে এটা ডাক্তার সিদ্ধান্ত নেবে। ডাক্তার সিদ্ধান্ত নিয়ে রোগীর অবস্থা বুঝে তার ডোজ এবং ডিউরেশনটা সিলেক্ট করে দিবে। টাইফয়েড খুব ছোটোখাটো একটা রোগ নয়, জীবাণুটা ইন্টারসেলুলার জীবাণু, সেলের ভিতরে থাকে, কাজেই এর ডোজ ডিউরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অবশ্যই কোনো কোয়ালিফাইড ডাক্তারকে দেখানো উচিত এবং সে কোয়ালিফাইড ডাক্তার ঠিক করে দিবে যে এ রোগে কী অ্যান্টিবায়োটিক দিতে হবে, কতটুক করে দিতে হবে এবং ওই রোগী কতদিন পর্যন্ত এটা খাবে। কমপ্লিকেশনস কি? টাইফয়েড রোগে অনেক ধরনের কমপ্লিকেশনস হতে পারে। যেমন আমাদের ক্ষুদ্রান্ত্রের শেষ প্রান্তের অংশের নাম হলো ইলিয়াম। এই ইলিয়ামে এক ধরনের পিয়ার্স পাসেস নামক এক ধরনের লিম্ফ নোড, পিয়ার্স পাসেস থাকে, যেগুলো লিম্ফেটিক টিস্যু। এই পিয়ার্স পাসেস এখানে আলসারেশন হয়ে থাকে। এটা অনেক গুরুত্বপূর্ণ। আমি অনেককেই দেখেছি, অনেক রোগীকেই আমি এই কমপ্লিকেশনটা হসপিটালে যখন ডিউটি করতাম তখন আমি দেখেছি। পিয়ার্স পাসেসের ওখানে আলসারেশন হয়। আলসারেশন হলে সে রোগী কালো পায়খানা করে, কারণ সেখান থেকে ব্লিডিং হয় এবং কখনো কখনো এই আলসারেশনের কারণে অপারেশন করতে হয়, সার্জারির প্রয়োজন হয়ে থাকে। কমপ্লিকেশনের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ কমপ্লিকেশন হলো এন্টারিক এনকেফালোপ্যাথি। এন্টারিক এনকেফালোপ্যাথি হলো ব্রেন ইনভলভমেন্ট হয়ে থাকে এবং রোগী অজ্ঞান হয়ে যায়। গলব্লাডারের ভিতরে কোলেসিস্টাইটিস হতে পারে। গলব্লাডারের ভিতরে এই টাইফয়েড জ্বরের জীবাণু দীর্ঘদিন থেকে যেতে পারে এবং রোগী সুস্থ হয়ে যাওয়ার পর আবার সেই গলব্লাডার থেকে জীবাণু রক্তের স্ট্রিমে এসে আবার ইনফেকশন করতে পারে। প্রতিরোধ কি? আমরা বিশুদ্ধ পানি খাবো, দূষিত কোনো খাবার, সংক্রমিত কোনো খাবার এগুলি আমরা খাবো না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো এবং টাইফয়েডের টিকা নেব। আশা করি আজকে স্বাস্থ্য তথ্যটি আপনাদের সকলের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।